the drug that increase the rate of urine flow as well as increase the rate of excretion of sodium. তাহলে ডায়ালিসিসটা কি করে যে তোমার ইউরিনের রেটটাকে বাড়িয়ে দেয়। আমাদের স্বাভাবিক যে ইউরিন হওয়ার কথা সেই ইউরিনের থেকেও আরো বেশি ইউরিনের রেট ফ্লোটাকে বাড়ায় দেয় এবং এর সাথে সাথে কি করে যে সোডিয়াম এক্সক্রিশনও বেড়ে যায়। সোডিয়াম আসলে মেইন কথা হচ্ছে যে সোডিয়াম এক্সক্রিশনটাকে বাড়ায় দেয়। আমরা জানি যে সোডিয়ামের সাথে কি যায়, সোডিয়ামের সাথে আমাদের ওয়াটার, সোডিয়াম কি করে ওয়াটার রিটেনশন করে রাখে। আর সোডিয়াম যখন বের হয়ে যাবে এর সাথে সাথে কি হবে, ওয়াটারও চলে যাবে। তো ডায়ুরেটিক্স এর মেইন কাজ হচ্ছে সোডিয়ামটাকে এক্সক্রিশন করা এবং হচ্ছে কি এর সাথে সাথে ওয়াটারটাকেও এক্সক্রিশন করা। তাহলে ডায়ুরেটিক্স যে তাদেরকে আমরা বলবো যারা কি করবে আলটিমেটলি রেট অফ ইউরিন ফ্লো, ইউরিনের ফ্লোটাকে বাড়াই দেবে অ্যাজ ওয়েল এজ ইনক্রিজ এক্সক্রিশন অফ সোডিয়াম ফ্রম দ্য রেনাল টিউবুলস। হ্যাঁ, এখন আমরা ডায়ুরেটিক্সকে কিভাবে, তোমাদের ডায়ুরেটিক্সটার সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ডায়ুরেটিক্সের ক্লাসিফিকেশন। এই ডায়ুরেটিক্সের ক্লাসিফিকেশন অন্যান্য গ্রুপের ক্লাসিফিকেশনের থেকে এই ক্লাসিফিকেশনটাকে তোমাদেরকে একটু এমফাসিস দিতে হবে। এই ক্লাসিফিকেশনগুলোকে আমরা কিভাবে ভাগ করি এটা তোমাদেরকে জানতে হবে। এই ক্লাসিফিকেশনটা আমরা ভাগ করি যে অ্যাকর্ডিং টু সাইট অফ ডায়ুরেটিক অ্যাকশন অন রেনাল টিউবুলস, একভাবে ক্লাসিফিকেশন। 2 নাম্বার হচ্ছে অ্যাকর্ডিং টু ইফিকেসি, মানে ডায়ুরেটিক্সটা কিভাবে কাজ করে অ্যাকর্ডিং টু ইফিকেসি অফ ডায়ুরেটিক এজেন্ট। আর 3 নাম্বার হচ্ছে কি অ্যাকর্ডিং টু ইফেক্ট অন পটাশিয়াম এক্সক্রিয়েশন, পটাশিয়াম এক্সক্রিয়েশনের উপর ডায়ুরেটিক্সের যেটা ইফেক্ট সেটা। তাহলে আমরা তিনটে ক্লাসিফিকেশন করি 3 ভাবে। একটা হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য সাইট অফ ডায়ুরেটিক অ্যাকশন অন রেনাল টিউবুলস, তারপর 2 নাম্বার হচ্ছে অ্যাকর্ডিং টু efficacy of diuretic agent, আর 3 নাম্বার হচ্ছে অ্যাকর্ডিং টু পটাশিয়াম এক্সক্রিয়েশনের উপর ডিপেন্ড করে। এখন আমরা সবাই জানি যে রেনাল টিউবুলসকে কিভাবে ভাগ করা হয়েছে। তোমরা একটা রেনাল নেফ্রনসকে যদি তোমরা করো সেটা আমরা জানি যে প্রথমে হচ্ছে গিয়ে তোমার প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল থাকে, তারপর হচ্ছে অ্যাসেন্ডিং লিম্ফ অফ লুপ অফ হেনলি, তারপর ডিস্টাল কনভলিউটেড টিউবুল, তারপর কালেক্টিং লিম্ফ, তারপর হচ্ছে গিয়ে তোমার রেনাল এটা একটা নেফ্রনের তোমরা নেফ্রনের একটা অ্যানাটমি। এখন এই অ্যানাটমির উপর ডিপেন্ড করে তোমার রেনাল ফিজিওলজি তোমরা পড়ে আসছো যে কিভাবে সোডিয়াম রিঅ্যাবজর্পশন, পটাশিয়াম এক্সক্রিয়েশন, তারপর ওখানে সোডিয়াম এক্সক্রিয়েশন হয়। এটা এত রেনাল ফিজিওলজি এখানে দরকার নেই। এখানে যেটা জানতে হবে যে তোমার রেনাল নেফ্রনের প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল, তারপর অ্যাসেন্ডিং লিম্ফ অফ লুপ অফ হেনলি, ডিস্টাল কনভলিউটেড টিউবুল এন্ড কালেক্টিং টিউবুল, এই কালেক্টিং ডাক্ট এবং কালেক্টিং টিউবুল, এইগুলোর উপর এখানে সাইট অফ অ্যাকশন এই অ্যাকর্ডিং টু এই যে ডায়ুরেটিক্স গুলো এই জায়গায় কাজ করে। এখন অ্যাকর্ডিং টু সাইট অফ অ্যাকশন আমরা প্রথমেই বলবো যে সাইট ওয়ানটা কি, প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল। এই প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে কোন ডায়ুরেটিক্স কাজ করে, এখানে মেইনলি কাজ করে অসমোটিক ডায়ুরেটিক্স এবং কার্বনিক এনহাইড্রেস ইনহিবিটর। তাহলে 2 ধরনের ডায়ুরেটিক্স এখানে কাজ করে। একটা হচ্ছে কি অসমোটিক ডায়ুরেটিক্স, যেটা হচ্ছে ম্যানিটল এন্ড আইসোসরবাইট ডাইনাইট্রেট, ম্যানিটল এবং আইসোসরবাইট ডাইনাইট্রেট। আর 2 নম্বর কাজ করে কার্বনিক এনহাইড্রেস ইনহিবিটর। কার্বনিক এনহাইড্রেস ইনহিবিটরের মধ্যে হচ্ছে অ্যাসিটাজোলামাইড, মেথোজেলামাইড এন্ড ডাইক্লোরফেনামাইড। তো তোমাদের অ্যাসিটাজোলামাইড মনে রাখলেই হবে যে মেইন তোমরা দুইটা গ্রুপ, প্রত্যেকটা গ্রুপ থেকে 2টা ইম্পর্টেন্ট ডায়ুরেটিক গুলো মনে রাখার চেষ্টা করবা। তাহলে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে কারা কাজ করলো, দুইটা ড্রাগ কাজ করলো, একটা অসমোটিক ডায়ুরেটিক্স আর একটা হচ্ছে কার্বনিক এনহাইড্রেস ইনহিবিটরস। অসমোটিক ডায়ুরেটিক্স এর মধ্যে আমরা কাকে বললাম, অসমোটিক ডায়ুরেটিক্স এর মধ্যে বললাম ম্যানিট্রল, আইসোসরবাইট ডাইনাইট্রেট, আর হচ্ছে গিয়ে কার্বনিক এনহাইড্রেস ইনহিবিটর। কার্বনিক এনহাইড্রেস ইনহিবিটরের মধ্যে আমরা বললাম অ্যাসিটাজোলামাইড, মেথোজেলামাইড। এখন সাইট টু হচ্ছে গিয়ে সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অ্যাসেন্ডিং লিম্ফ অফ লুপ অফ হেনলি। এইগুলোকে অ্যাসেন্ডিং লিম্ফ অফ লুপ অফ হেনলি, যেটা এখানে লুপ, হ্যাঁ এই লুপের নাম অনুসারে এই এখানে যে কাজ করবে সেটা হচ্ছে কি নাম বলা হচ্ছে লুপ ডায়ুরেটিক্স। এর আরেকটা নাম হচ্ছে লুপ ডায়ুরেটিক্স, আরেকটা নাম হচ্ছে হাই সিলিং ডায়ুরেটিক্স। তাহলে অ্যাসেন্ডিং সাইট 2 এর যেটা সাইট 2 হচ্ছে কাজ করে হচ্ছে সাইট 2 হচ্ছে অ্যাসেন্ডিং লিম্ফ অফ লুপ অফ হেনলি। এখানে মেইনলি কাজ করে লুপ ডায়ুরেটিক্স এর আরেকটা নাম হচ্ছে হাই সিলিং ডায়ুরেটিক্স। হ্যাঁ, হাই সিলিং ডায়ুরেটিক্স। এরা কারা, এরা হচ্ছে ফ্রুসেমাইড,
টর্সেমাইড, অ্যাজোসিনামাইড এন্ড হচ্ছে গিয়ে ইথাক্লিনিক অ্যাসিড। তাহলে ফ্রুসেমাইড, টর্সেমাইড, অ্যাজোসেমাইড এন্ড ইথাক্লিনিক অ্যাসিড। ঠিক আছে। এখন 3 নম্বর সাইট হচ্ছে গিয়ে তোমার ডিস্টাল কনভলিউটেড টিউবুল। ডিস্টাল কনভলিউটেড টিউবুলে আমরা এখানে কাজ করে হচ্ছে গিয়ে মডারেট সিলিং ডায়ারেটিক্স। মডারেট সিলিং ডায়ারেটিক্স এখানে এরা হচ্ছে গিয়ে সাধারণত থায়াজাইড গ্রুপ অফ ডায়ারেটিক্স। থায়াজাইড গ্রুপ অফ ডায়ারেটিক্স। থায়াজাইড গ্রুপ যখন বলবো তখন আমরা থায়াজাইড যখন পড়বো তখন থায়াজাইড গ্রুপ নিয়ে আলোচনা করবো। তাহলে থায়াজাইড গ্রুপ অফ ডায়ারেটিক্স। তারপর হচ্ছে গিয়ে সাইট 4। সাইট 4 হচ্ছে কালেক্টিং ডাক্ট। কালেক্টিং ডাক্টে কারা কাজ করে? এখানে মেইনলি কাজ করে যারা, তাদেরকে বলা হয় পটাশিয়াম স্পিয়ারিং ডায়ারেটিক্স। পটাশিয়াম স্পিয়ারিং ডায়ারেটিক্স এরা হচ্ছে গিয়ে স্পাইরোনোল্যাকটোন, তারপর অ্যামিলোরাইড এন্ড ট্রাইএমটেরিন। স্পাইরোনোল্যাকটোন, অ্যামিলোরাইড এন্ড ট্রাইএমটেরিন। তাহলে আমরা বুঝতে পারলাম যে অ্যাকর্ডিং টু সাইট অফ অ্যাকশন আমরা 4টা সাইট পেলাম। একটা হচ্ছে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল, একটা অ্যাসেন্ডিং লিম্ফ অফ লুপ অফ হেনলি, একটা ডিস্টাল কনভলিউটেড টিউবুল, একটা হচ্ছে কালেক্টিং ডাক্ট। এখন প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে আবারও বলছি সেখানে কাজ করে অসমোটিক ডায়ারেটিক্স এবং হচ্ছে কার্বনিক এনহাইড্রেস ইনহিবিটর। অসমোটিক ডায়ারেটিক্স হচ্ছে গিয়ে আইসোসরবাইট, ডাইনাইট্রেট এন্ড ম্যানিটল। আর কার্বনিক এনহাইড্রেস ইনহিবিটরের মধ্যে আছে অ্যাসিটাজোলামাইড আর হচ্ছে মেথোজোলামাইড। এখন সাইট 2। সাইট 2 এ আমরা পাচ্ছি অ্যাসেন্ডিং লিম্ফ অফ লুপ অফ হেনলি। এই লুপ অফ হেনলিতে যে ডায়ারেটিক্স গুলো কাজ করে তাদের আরেকটা নাম হচ্ছে লুপ ডায়ারেটিক্স বা হাই সিলিং ডায়ারেটিক্স। এরা কারা কারা? এরা হচ্ছে ফ্রুসেমাইড, টর্সেমাইড, অ্যাজোসেমাইড, ইথাক্লিনিক অ্যাসিড। ঠিক আছে। এখন 3 নম্বর গ্রুপ হচ্ছে ডিস্টাল কনভলিউটেড টিউবুল। এখানে কাজ করে কারা? মডারেট সিলিং ডায়ারেটিক্স। মডারেট সিলিং ডায়ারেটিক্স এরা হচ্ছে থায়াজাইড গ্রুপ অফ ডায়ারেটিক্স। আর 4 নম্বর সাইট অফ অ্যাকশন যেটা হচ্ছে কালেক্টিং ডাক্ট। কালেক্টিং ডাক্টে কাজ করে পটাশিয়াম স্পিয়ারিং ডায়ারেটিক্স। এরা কারা কারা হচ্ছে? এরা হচ্ছে গিয়ে স্পাইরোনোল্যাকটোন, তারপর হচ্ছে গিয়ে ট্রাইএমিট্রিন এন্ড অ্যামিলোরাইড। ট্রাইএমিট্রিন এন্ড অ্যামিলোরাইড। এখন আমরা আসি অ্যাকর্ডিং টু সাইট অফ ডায়ারেটিক অ্যাকশন বললাম, এখন আসি আমরা অ্যাকর্ডিং টু এফিকাসি অফ ডায়ারেটিক্স। তোমাদের এই যে সাইট অফ অ্যাকশনটা যদি তোমরা ভালোভাবে জানো তাহলেই সেটাই হচ্ছে গিয়ে তোমার 2 নাম্বার গ্রুপটা তোমাদের হয়ে যাবে অ্যাকর্ডিং টু এফিকাসি। আমি বললাম যে অ্যাকর্ডিং টু এফিকাসি আমরা সবসময় হয়তো বা এফিকাসির সময় আমরা বলবো লো এফিকাসি থেকে হাই এফিকাসির দিকে যাব, অথবা বলার সময় হাই এফিকাসি থেকে লো এফিকাসিতে আসব। এখন আমরা সাধারণত হাই এফিকাসি থেকে বলি যে হাই এফিকাসি, তারপর মডারেট এফিকাসি, তারপর লো এফিকাসি। আর যদি তোমরা শুরু করো লো এফিকাসি থেকে তাহলে লো এফিকাসি, মডারেট এফিকাসি, তারপর হাই এফিকাসি এইভাবে বলবা। তাহলে হাই এফিকাসি আমরা আগেই বললাম যে অ্যাসেন্ডিং লুপ অফ হেনলিতে যারা কাজ করে তাদেরকে বলা আরেকটা বলা হয় হাই সিলিং ডায়ারেটিক্স বা হাই এফিকাসিয়াস ডায়ারেটিক্স। সিলিং মানে কি? সিলিং মানে হচ্ছে ছাদ, মানে একেবারে চূড়ান্ত পর্যায়ে যারা কাজ করে সেটা হচ্ছে গিয়ে সিলিং। তাহলে হাই সিলিং ডায়ারেটিক্স হচ্ছে লুপ ডায়ারেটিক্স। তাহলে আমি লুপ ডায়ারেটিক্স কি বললাম? লুপ ডায়ারেটিক্স বললাম ফ্রুসেমাইড, টর্সেমাইড, অ্যাজোসেমাইড এন্ড ইথাক্লিনিক অ্যাসিড। ঠিক আছে। এখন মডারেট সিলিং ডায়ারেটিক্স মানে হাই এবং লো এর মাঝামাঝি মডারেট সিলিং। এরা কারা আমি বললাম? আমি তখনই বললাম মডারেট সিলিং ডায়ারেটিক্স কারা, কোথায় সাইট 3 যেটা সেটা আমি বললাম মডারেট সিলিং ডায়ারেটিক্স। তাহলে মডারেট সিলিং ডায়ারেটিক্স কারা কারা? তারা হলো থায়াজাইড গ্রুপ অফ ডায়ারেটিক্স। তারপরে লো এফিকাসিয়াস ডায়ারেটিক্স বা লো সিলিং ডায়ারেটিক্স। লো সিলিং ডায়ারেটিক্স কারা কারা? এটা হচ্ছে পটাশিয়াম স্পিয়ারিং ডায়ারেটিক্স বা হচ্ছে গিয়ে যেটাকে বলা হয় স্পাইরোনোল্যাকটোন, তারপর হচ্ছে গিয়ে অ্যামিলোরাইড এন্ড ট্রাইএমিট্রিন এবং অসমোটিক ডায়ারেটিক্স। এরা হচ্ছে লো এফিকাসিয়াস ডায়ারেটিক্স। তাহলে অ্যাকর্ডিং টু এফিকাসিয়াসে আমরা তিনটা গ্রুপে পেলাম। একটা হচ্ছে হাই এফিকাসিয়াস, মডারেট এফিকাসিয়াস, লো এফিকাসিয়াস। হাই এফিকাসিয়াস ডায়ারেটিক্স গুলো হচ্ছে লুপ ডায়ারেটিক্স, মডারেট এফিকাসিয়াস হচ্ছে থায়াজাইড গ্রুপ অফ ডায়ারেটিক্স, আর লো এফিকাসিয়াস ডায়ারেটিক্স গুলো হচ্ছে পটাশিয়াম স্পিয়ারিং ডায়ারেটিক্স, যেমন হচ্ছে গিয়ে স্পাইরোনোল্যাকটোন, তারপর অ্যামিলোরাইড এন্ড ট্রাইএমিট্রিন। আর অসমোটিক ডায়ারেটিক্স যেমন হচ্ছে আইসোসরবাইট, ডাইনাইট্রেট আর হচ্ছে ম্যানিটল। এখন আবার 3 নাম্বার আমরা ক্লাসিফিকেশন করছি কিভাবে? অ্যাকর্ডিং টু এফিকাসি অফ পটাশিয়াম এক্সক্রিয়েশনের উপর ডিপেন্ড করে। 3 নাম্বার গ্রুপ যেটা সেটা হচ্ছে একটা হচ্ছে পটাশিয়াম লজিং ডায়ারেটিক্স আর একটা হচ্ছে পটাশিয়াম স্পিয়ারিং ডায়ারেটিক্স।
তাহলে আমরা পটাশিয়াম লজিং ডায়ারেটিক্স কারা কারা বলবো? পটাশিয়াম লজিং ডায়ারেটিক্স হচ্ছে হাই সিলিং ডায়ারেটিক্স এন্ড মডারেট সিলিং ডায়ারেটিক্স, তার মানে লুপ ডায়ারেটিক্স এবং থায়াজাইড গ্রুপ ডায়ারেটিক্স, যেমন হচ্ছে কি ফুরসেমাইড, টরসেমাইড, অ্যাজোসেমাইড, ইথাক্লিনিক অ্যাসিড এন্ড থায়াজাইড, এরা হচ্ছে কি পটাশিয়াম লজিং ডায়ারেটিক্স, এরা পটাশিয়াম লস করে সেই জন্য। আর পটাশিয়াম স্পেয়ারিং ডায়ারেটিক্স কারা? এরা হচ্ছে একটু সাইড 4 এ যারা কাজ করে, যেমন পটাশিয়াম কালেক্টিং ডাক্টে যারা কাজ করে, যেমন তাদেরকে বলা হয় পটাশিয়াম স্পেয়ারিং ডায়ারেটিক্স, যেমন হচ্ছে তোমার স্পাইনোলেকটন, তারপর হচ্ছে টাইমট্রিন এন্ড হচ্ছে কি অ্যামিলোরাইড, এরা হচ্ছে পটাশিয়াম স্পেয়ারিং ডায়ারেটিক্স। তাহলে তোমাদের আমার ডায়ারেটিক্স এর ক্লাসিফিকেশন আমি তোমাদেরকে আবারও একবার রিমাইন্ড করে দিচ্ছি, সেটা হচ্ছে কি 3 ভাবে ভাগ করছি। প্রথমেই আমরা বলবো 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে অ্যাকর্ডিং টু সাইট অফ ডায়ারেটিক অ্যাকশন, অ্যাকর্ডিং টু efficacy of diuretic agent, আর 3 নাম্বার হচ্ছে অ্যাকর্ডিং টু পটাশিয়াম এক্সপিরেশন উপর ডিপেন্ড করে। এখন অ্যাকর্ডিং টু সাইট অফ অ্যাকশনের উপর আবার ডিপেন্ড করে আমরা 4 ভাগে ভাগ করছি। একটা হচ্ছে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে, একটা হচ্ছে অ্যাসিডিং লিম্ফ অফ লুপ অফ হেনরিতে, আরেকটা হচ্ছে ডিস্টাল কনভলিউটেড টিউবুল, আরেকটা হচ্ছে কালেক্টিং ডাক্ট। এখন প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে কাজ করে কারা? অসমোটিক ডায়ারেটিক্স এন্ড হচ্ছে কার্বনিক এনহাইড্রেস ইনহিবিটর। এই আর যে অ্যাসেন্ডিং লিম্ফ অফ লুপ অফ হেনরি এদের কাজ করে যারা হচ্ছে লুপ ডায়ারেটিক্স, এদেরকে আরেকটা নাম বলা হয় হাইসিলিং ডায়ারেটিক্স, এদের আরেকটা নাম হচ্ছে পটাশিয়াম লজিং ডায়ারেটিক্স। এরা হচ্ছে ফ্রুসেমাইড, টরসেমাইড, অ্যাজোসেমাইড এবং ইথাক্লিনিক অ্যাসিড। এবং সাইড 3 তে আমরা বললাম ডিস্টাল কনভলিউটেড টিউবুল, এরা কি মডারেট সিলিং ডায়ারেটিক্স, মডারেট এফিকাসিয়াস ডায়ারেটিক্স। আর আরেকটা হচ্ছে পটাশিয়াম লজিং ডায়ারেটিক্স, এরা হচ্ছে থায়াজাইড গ্রুপ ডায়ারেটিক্স। আর সাইড 4 এ যেটা সেটা হচ্ছে কালেক্টিং ডাক্ট। কালেক্টিং ডাক্টে আমরা সেখানে কাজ করি টাইমেট্রিন, অ্যামিলোরাইড এন্ড স্পাইরোনোলেকটন। আর 2 নম্বর গ্রুপটাকে বললাম অ্যাকর্ডিং টু এফিকাসিয়াস অনুযায়ী। অ্যাকর্ডিং টু এফিকাসিয়াস অনুযায়ী হাই এফিকাসিয়াস, মডারেট এফিকাসিয়াস এন্ড লো এফিকাসিয়াস, এটা তোমরা যেমন বলে ফেলছি। আর হচ্ছে কি অ্যাকর্ডিং টু পটাশিয়াম এক্সপিরেশনের উপর ডিপেন্ড করে একটা হচ্ছে পটাশিয়াম লজিং ডায়ারেটিক্স, আর একটা হচ্ছে পটাশিয়াম স্পেয়ারিং ডায়ারেটিক্স। পটাশিয়াম লজিং ডায়ারেটিক্স কারা কারা? লুপ ডায়ারেটিক্স গুলো, হাই সিলিং ডায়ারেটিক্স গুলো এবং মডারেট সিলিং ডায়ারেটিক্স গুলোই হচ্ছে পটাশিয়াম লজিং ডায়ারেটিক্স। আর হচ্ছে পটাশিয়াম স্পেয়ারিং ডায়ারেটিক্স কারা কারা? এটা হচ্ছে গিয়ে পটাশিয়াম স্পেয়ারিং ডায়ারেটিক্স গুলো হচ্ছে কি স্পাইনোলেকটন, অ্যামিলোরাইড এন্ড টাইমট্রিন। এটা হচ্ছে ক্লাসিফিকেশন। তোমাদের ডায়ারেটিক্স খুবই ইম্পর্টেন্ট। ডায়ারেটিক্স প্রত্যেকটা স্টুডেন্টকে অবশ্যই ধরবে এবং ক্লাসিফিকেশনটা ধরবে। হয়তোবা ধরলো যে অ্যাকর্ডিং টু এফিকাসিয়াস অনুযায়ী, অথবা অ্যাকর্ডিং টু সাইট অফ অ্যাকশন অনুযায়ী, অথবা পটাশিয়াম লজিং ডায়ারেটিক্স কারা কারা? পটাশিয়াম স্পেয়ারিং ডায়ারেটিক্স। এইভাবে ক্লাসিফিকেশন থেকে শুরু করে তারপর তোমাদের আস্তে আস্তে ভিতরের যুগে চলে যাওয়া হয়। এখন আমরা অ্যাকর্ডিং টু এফিকাসি অনুযায়ী হাই সিলিং ডায়ারেটিক্স থেকে শুরু করব। হাই সিলিং ডায়ারেটিক্স থেকে ইন্ডিভিজুয়াল গ্রুপ অফ ড্রাগে চলে যাব। ইন্ডিভিজুয়াল গ্রুপে আমরা বললাম যে হাই সিলিং ডায়ারেটিক্স বা এফিকাসিয়াস ডায়ারেটিক্স। এখন এই হাই সিলিং ডায়ারেটিক্স এর আরেকটা নাম হচ্ছে লুপ ডায়ারেটিক্স। এই লুপ ডায়ারেটিক্স কেন বলা হচ্ছে, এদেরকে লুপ ডায়ারেটিক্স নাম কেন দেওয়া হচ্ছে? আগে জানি আমরা যে কারা কারা আছে এখানে। এখানে ফ্রুসেমাইড, টরসেমাইড, অ্যাজোসেমাইড এন্ড ইথাক্লিনিক অ্যাসিড। এন্ড ফ্রুসেমাইড এদেরকে লুপ ডায়ারেটিক্স কেন বলা হচ্ছে? বলতে এই জন্য বলা হচ্ছে যে দে আর এ গ্রুপ অফ ডায়ারেটিক্স দ্যাট হ্যাভ ইন কমন অ্যাবিলিটি টু ব্লক দ্য সোডিয়াম পটাশিয়াম 2 chloride symphoter in the thick ascending limb of loop of Henle. হ্যাঁ, hence these diuretics are referred to as loop diuretics. এখানে আমি বললাম যে আমি সিম্পোর্টারটার নাম বললাম, সেটা অবশ্যই তোমাদেরকে খেয়াল করতে হবে। সোডিয়াম পটাশিয়াম 2 chloride সিম্পোর্টার, 2 ক্লোরাইড, একটা না কিন্তু, সোডিয়াম পটাশিয়াম 2 ক্লোরাইড, এটা অবশ্যই তোমাদেরকে মনে রাখতে হবে। এই জিনিসটাই তোমাদেরকে বেশি বেশি করে এমফাসিস দিতে হবে। কত কত জায়গায় তোমাদেরকে এমফাসিস, যেমন হচ্ছে গিয়ে আমি পেপটিক আলসার ডিজিজে প্রোটন পাম্প কাকে বলে সেটা তোমরা মনে আছে যে হাইড্রোজেন পটাশিয়াম এটিপিএস এনজাইম, এইটাকে হচ্ছে প্রোটন পাম্প। আবার হাই সিলিং ডায়ারেটিক্স কাকে ইনহিবিট করে? সোডিয়াম পটাশিয়াম 2 ক্লোরাইড কোর্স ইম্পর্টেন্ট 2 ক্লোরাইড। এখন হাই সিলিং কেন বলা হচ্ছে? এত কিছু থাকতে হাই সিলিং কেন বলা হচ্ছে? নিশ্চয়ই এদের কিছু কিছু বৈশিষ্ট্য আছে সেই জন্য, বা স্পেসিফিটি আছে সেই জন্য তাদেরকে হাই সিলিং বলা হচ্ছে। হাই সিলিং বলার কারণ হচ্ছে, প্রথমেই একটা কারণ হচ্ছে দে হ্যাভ গ্রেট রিঅ্যাবজর্পটিভ ক্যাপাসিটি, মানে তাদের রিঅ্যাবজর্পটিভ ক্যাপাসিটিটা খুব বেশি, সেই জন্য হাই সিলিং ডায়ারেটিক্স বলা হচ্ছে। 2 নম্বর হচ্ছে দে আর ভেরি পোটেন্ট। পোটেন্ট কেন পোটেন্ট বলা হচ্ছে? কারণ হচ্ছে দে এক্সট্রিট 15 to 25% অফ ফিল্টার্ড সোডিয়াম। এই কথাটা বলতে হবে যে ফিল্টার্ড সোডিয়াম, দে এক্সট্রিট 15 to 20% অফ ফিল্টার্ড সোডিয়াম।
তাহলে তারা হচ্ছে কি ভেরি পোটেন্ট। কেন পোটেন্ট? তারা এক্সক্রিট করতে পারে 15 to 25% অফ ফিল্টার্ড সোডিয়ামকে এক্সক্রিয়েট করে দিতে পারে। তারপর হচ্ছে কি 3 নাম্বার যেটা হচ্ছে কি তোমার বৈশিষ্ট্য, সেটা হচ্ছে প্রোগ্রেসিভ ইনক্রিজ ইন ডোজ ইজ ইন ম্যাচ বাই ইনক্রিজিং ডায়াবেটিস। আমরা যদি ডোজটাকে বাড়াতে থাকি, এমন সময় দেখবো যে ডোজ বাড়ালেও ডায়াবেটিক বাড়তে থাকবে, কিন্তু অন্যান্য ডায়াবেটিক্সের ক্ষেত্রে দেখা যাবে যে আমরা যদি 20 থেকে 40 নিয়ে যাই, 60 নিয়ে যাই, 60 মিলিগ্রাম নিয়ে যাই বা 80 নিয়ে যাই, তারপর আর তাদের ডোজ বাড়ালেও ডায়াবেটিক্সের আমরা এফিকাসিটা পাবো না। কিন্তু আমাদের যে লুপ ডায়াবেটিক্স, আমরা যতই ডোজ বাড়াইতে থাকি আমরা ডায়াবেটিক্সের এফিকাসিটা আমরা পাবো। সেই জন্য এটাকে বলা হয় যে প্রোগ্রেসিভ ইনক্রিজ ইন ডোজ ইজ ম্যাচ বাই ইনক্রিজিং ডায়াবেটিস। 4 নম্বর যেটা সবথেকে ইম্পর্টেন্ট তার বৈশিষ্ট্য, সেটা হচ্ছে কি ইফেক্টিভ অ্যাট জিএফআর, লো জিএফআর, যেমন 10 ml পার মিনিট। যদি জিএফআর খুবই কমে যায়, 10 ml পার মিনিট হয়ে যায়, তারপরেও সে তার ইফেক্টিভিটি দেখাতে পারে। কিন্তু অন্যান্য ডায়াবেটিস গুলো জিএফআর কমে গেলে তার ডায়াবেটিক্স ক্যাপাসিটিটা থাকে না। আর 5 নম্বর হচ্ছে গিয়ে বৈশিষ্ট্য হচ্ছে কি র্যাপিড অনসেট অফ অ্যাকশন। র্যাপিড অনসেট অফ অ্যাকশন আইভি ক্ষেত্রে আমরা 30 মিনিটে পাই এবং ওরালের ক্ষেত্রে আমরা 1 ঘন্টার মধ্যেই পেয়ে যাই। তাহলে লুপ ডায়াবেটিস গুলোর কি কি বৈশিষ্ট্য থাকে? একটা হচ্ছে দে হ্যাভ গ্রেট রিঅ্যাবসর্পটিভ ক্যাপাসিটি, they are very potent, excrete 15 to 25% of excreted excrete 15 to 25% filtered sodium. তারপরে হচ্ছে কি the progressive increase in dose is matched by increasing diuresis. 4 নম্বর হচ্ছে গিয়ে they are effective at low GFR 10 millimeter per minute, at below 10 millimeter per minute, আর their onset of action is very rapid, যেটা হচ্ছে গিয়ে আইভি ক্ষেত্রে 30 মিনিটের মধ্যে এবং হচ্ছে গিয়ে ওরালের ক্ষেত্রে আমরা 1 ঘন্টার মধ্যে পাবো। তাহলে আমরা লুপ ডায়াবেটিস গুলো সাধারণত এই জন্য আমরা এদেরকে হাই সেলিং ডায়াবেটিক্স বলা হয়ে থাকে। তাহলে হাই সেলিং ডায়াবেটিক্স কেন বলা হয়ে থাকে, তোমাদের এটা অনেক সময় জিজ্ঞাসা করে। মেইন উত্তরটা তোমাদেরকে অবশ্যই দিতে হবে। একটা হচ্ছে গিয়ে 15 to 25% অফ ফিল্টার্ড সোডিয়ামকে এক্সক্রিয়েট করে, আর হচ্ছে ইফেক্টিভ এট লো জিএফআর যে বিলো 10 মিলিমিটার পার মিনিট। হ্যাঁ, এটা প্রোগ্রেসিভ ইনক্রিজ ইন ডোজ ইজ ম্যাচ বাই ইনক্রিজিং ডায়াবেটিস। এই তিনটা উত্তর অবশ্যই তোমাদের কাছে আসতে হবে যে হাই সেলিং ডায়াবেটিক্স এর ক্ষেত্রে। এখন কেমিস্ট্রি কি? কেমিস্ট্রি হচ্ছে গিয়ে এখানে দুটো গ্রুপ পাওয়া যায়। একটা আমরা পাই ফুসেমাইড, আমরা বলছি যে লুপ ডায়াবেটিস কারা কারা, ফুসেমাইড, টরসেমাইড, অ্যাজোসেমাইড এন্ড ইথাক্লিনিক অ্যাসিড। তাহলে এখানে দুটো গ্রুপের ড্রাগ দেখা যায় প্রোটোটিপিক্যাল, একটা হচ্ছে ফুসেমাইড আর একটা হচ্ছে ইথাক্লিনিক অ্যাসিড। ফুসেমাইড, বুমেটামাইড, টরসেমাইড এরা হচ্ছে সালফোনামাইড গ্রুপ অফ লুপ ডায়াবেটিক্স, আর ইথাক্লিনিক অ্যাসিড যেটা সেটা হচ্ছে ফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড ডায়াবেটিক্স। এটা খুব কঠিন না, তারপরে তোমাদেরকে অনেক সময় ধরা হয় যে এই ফুসেমাইড, টরসেমাইড, অ্যাজোসেমাইড, ইথাক্লিনিক অ্যাসিডের মধ্যে গ্রুপের মধ্যে কোনটা কোন গ্রুপ। একটা হচ্ছে সালফোনামাইড গ্রুপ হচ্ছে ফুসেমাইড, টরসেমাইড, অ্যাজোসেমাইড, আর ইথাক্লিনিক অ্যাসিড হচ্ছে ফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড। এখন মেকানিজম অফ অ্যাকশন কিভাবে কাজ করে? লুপ ডায়াবেটিক্স প্রথমে অ্যাবজর্বড হয় ফ্রম জিআইটি, তারপর এটা সিক্রেটেড হয় প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে। হ্যাঁ, প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল থেকে তারপর এটা অ্যাক্ট হয় হচ্ছে গিয়ে থিক সেগমেন্ট অফ অ্যাসেন্ডিং লিম্ফ অফ লুপ অফ হেনলি। এখানে এসে কি করে, আমি প্রথমে বলছি সোডিয়াম পটাশিয়াম 2 ক্লোরাইড কোট্রান্সপোর্টকে কি করে, ইনহিবিট করার ফলে এখানে সোডিয়াম ক্লোরাইড যে রিঅ্যাবজর্পশনটাকে রিডিউস করে দেয়। রিডিউস করে দিলে সোডিয়াম রিঅ্যাবজর্পশন যদি না হয় তাহলে কি হবে, সোডিয়ামটা এক্সক্রিয়েশন হবে, আর সোডিয়াম যদি এক্সক্রিয়েশন হয় তাহলে সোডিয়ামের সাথে সাথে ওয়াটারও এক্সক্রিয়েশন হবে। তার মানে কি ডায়াবেটিস হয়ে গেল। হ্যাঁ, তার মানে ডায়াবেটিস হয়ে গেল। তাহলে লুপ ডায়াবেটিক্স এটা কোথায় কিভাবে কাজ করে? এটা প্রথমে অ্যাবজর্ব from the GIT secreted হয় proximal convoluted tubule, তারপর এখান থেকে অ্যাসেন্ডিং লিম্ফ অফ লুপ অফ হেনলিতে যে কাজ করার পর ওখানে যে ইনহিবিট করে সোডিয়াম পটাশিয়াম 2 ক্লোরাইড কোস ইম্পোর্টার, এখানে যে সে করে কি সোডিয়াম রিঅ্যাবজর্পশন থেকে ইনহিবিট করে। সোডিয়াম রিঅ্যাবজর্পশন যদি না হয় তাহলে সোডিয়াম এক্সক্রিয়েশন হয়ে যায়, সোডিয়াম এক্সক্রিয়েশন সোডিয়ামের সাথে সাথে কি হয়, ওয়াটার এক্সক্রিয়েশন হয়, এভাবেই তারা ডায়ালিসিস করে। এটা একটা মেকানিজম। আর 2 নম্বর মেকানিজম হচ্ছে কি ইট ইনডিউস এক্সপ্রেশন অফ সাইক্লোঅক্সিজেনেস এনজাইম। সাইক্লোঅক্সিজেনেস এনজাইমকে
এক্সপ্রেশনটাকে ইনডিউসড করে। এর ফলে কি হয়, অ্যারাকিডোনিক অ্যাসিড থেকে আমরা জানি যে সাইক্লোঅক্সিজেনেস এনজাইম কি করে, অ্যারাকিডোনিক অ্যাসিড থেকে প্রোস্টাগ্ল্যান্ডিন তৈরি করে। এখানে মেইনলি প্রোস্টাগ্ল্যান্ডিন E2, প্রোস্টাগ্ল্যান্ডিন E2 রেনাল টিউবুলে কি করে, থিক অ্যাসেন্ডিং লিম্ফে সল্ট ট্রান্সপোর্টটাকে ইনহিবিট করে। এটাও একটা মেকানিজম। তাহলে দুটো মেকানিজম, একটা হচ্ছে সোডিয়াম পটাশিয়াম 2 ক্লোরাইড প্রোডাক্টটাকে ইনহিবিট করে, আরেকটা হচ্ছে গিয়ে সাইক্লোঅক্সিজেনেস এনজাইমকে ইনডিউসড করার ফলে অ্যারাকিডোনিক অ্যাসিড থেকে প্রোস্টাগ্ল্যান্ডিন E2 তৈরি হয়। এই প্রোস্টাগ্ল্যান্ডিন E2 থিক অ্যাসেন্ডিং লিম্ফ অফ হেনরিতে সল্ট ট্রান্সপোর্টকে ইনহিবিট করে। এইভাবেই তোমার ডায়ালিসিস করে থাকে। এখন তোমাদের যে ডায়াবেটিক্সের সবথেকে লুপ ডায়াবেটিক্সের সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কি মেকানিজম অফ অ্যাকশন এবং ইন্ডিকেশন। এখানে সবগুলো ইম্পর্টেন্ট, ইন্ডিকেশন, অ্যাডভার্স ইফেক্ট, হ্যাঁ, কন্ট্রা ইন্ডিকেশন, এগুলো। এখন ইন্ডিকেশন কোথায় কোথায় আমরা সাধারণত লুপ ডায়াবেটিক্স গুলো ইউজ করি? ডায়াবেটিক্স মানে কি, যেখানে আমার বডিতে পানি হয়েছে বা শরীরে পানি বা পানি আছে, আমি পানিটাকে কি করব, বের করে দেব। এটাই হচ্ছে ডায়াবেটিক্স এর কাজ মেইন। আমরা সাধারণভাবে যদি চিন্তা করি, তাহলে যেখানে পানি জমে সেখান থেকে পানিটাকে আমরা কি করি, বের করে দেওয়াটাই হচ্ছে ডায়াবেটিক্স এর কাজ। ডায়াবেটিক্স মানে কি, পানি ইউরিন আউটপুটটাকে বের করে, ইউরিনটাকে বেশি বেশি করে বের করে দিলে ওর সাথে সাথে পানিও চলে যাবে, তাই না? তাহলে এইভাবে ডায়াবেটিক্স এর ইন্ডিকেশনটা যখন আমরা খেয়াল করব, তখন আমাদেরকে জানতে হবে যে আমাদের ডায়াবেটিক্স এর কাজ কি। ডায়াবেটিক্স কাজে যে আমার শরীরে পানি জমছে, আমি পানিটাকে বের করে দেব। এখন পানি জমে কি কি কারণে পানি জমে, সেটা আমাদেরকে জানতে হবে। তাহলে যেসব কারণ, ক্লিনিক্যাল কজের কারণে হচ্ছে কি আমাদের ইডেমা হয়, বা পানি মানে কি ইডেমা হয়, সেই ইডেমাটাকে আমরা কিভাবে ক্লিনিক্যালি রিডিউস করতে পারি, সেটাই হচ্ছে ডায়াবেটিক্স এর কাজ। এখন ক্লিনিক্যাল ইউজ অফ লুপ ডায়াবেটিক্স কি কি কাজ করে? অ্যাকিউট পালমোনারি ইডেমা। অ্যাকিউট পালমোনারি ইডেমাতে কি হয়, খুবই শর্টনেস অফ ব্রেথ হয়। এই জন্য আমরা কি করি, অ্যাকিউট পালমোনারি ইডেমাতে আমরা ডায়াবেটিক্স, লুপ ডায়াবেটিক্সটা ইউজ করি। তো আমরা প্রথমে ওখানে বলছি যে র্যাপিড অনসেট অফ অ্যাকশন, মানে আইভি 30 মিনিটস। তাহলে অ্যাকিউট পালমোনারি ইডেমা এখানে কি হয়, খুব বেশি শর্টনেস অফ ব্রেথ হয়, সেই জন্য আমরা এখানে চুজ করবো কি, লুপ ডায়াবেটিক্স। তারপর অ্যাকিউট রেনাল ফেলোর, যে সব দেখবা যে অ্যাকিউট কথা, তাহলে অ্যাকিউট রেনাল ফেলোর। আর 3 নম্বর হচ্ছে ইডেমা ডিউ টু লেফট ভেন্ট্রিকুলার ফেলোর, হ্যাঁ, কনজেস্টিভ কার্ডিয়াক ফেলোর এন্ড নেফ্রোটিক সিনড্রোম। এটা হচ্ছে কি ইডেমা জনিত কজ। তাহলে আমরা কি ইডেমা জনিত কজ কি কি পেলাম? একটা হচ্ছে অ্যাকুট পালমোনারি ইডেমা, অ্যাকুট রেনাল ফেলোর, আর ইডেমা ডিউ টু কনজেস্টিভ কার্ডিয়াক ফেলোর, লেফট ভেন্ট্রিকুলার ফেলোর এন্ড নেফ্রোটিক সিনড্রোম। 3 নাম্বার কি? 3 নাম্বার আমরা মডারেট হাইপারটেনশন ইউজ করি। মডারেট হাইপারটেনশনের মেকানিজমটা কি? হাইপারটেনশনে আমরা কেন লুপ ডায়াবেটিক্স বা ডায়াবেটিক্স গুলো ইউজ করে থাকি? এখানে তো ইডেমা নাই। তাই এখানে কি আমরা যদি বডি থেকে পানি বের করে দিতে পারি, ইডেমা রিলিফ করতে পারি, তাহলে কি কার্ডিয়াক আউটপুটটা কমে যায়। কার্ডিয়াক আউটপুটটা কমে গেলে কি হয়, আলটিমেটলি ব্লাড প্রেশার, কার্ডিয়াক আউটপুট ইনটু হার্ট রেট সমান সমান কি ব্লাড প্রেশার, এইভাবে ব্লাড প্রেশারটাকে সে কমায়। তাহলে মডারেট হাইপারটেনশনও আমরা লুপ ডায়াবেটিক্স ইউজ করি। হাইপার ক্যালেমিয়া, আমরা বললাম কি লুপ ডায়াবেটিক্স হচ্ছে গিয়ে পটাশিয়াম লজিং ডায়াবেটিক্স, মানে পটাশিয়ামটা বের করে দেয়। তাহলে যেখানে হাইপার ক্যালেমিয়া হয়, হাইপার ক্যালেমিয়াতে কি হয়, পটাশিয়াম বেশি হয়ে যায়, ইনক্রিজ পটাশিয়াম ইন ব্লাড। তাহলে এখানে আমরা কি করি, হাইপার ক্যালেমিয়াতেও আমরা লুপ ডায়াবেটিক্স ইউজ করে থাকি। তারপর হাইপার ক্যালসেমিয়া অ্যান্ড অ্যানুয়াল ওভারডোজ। তাহলে আমরা ক্লিনিক্যালি কোথায় কোথায় ইউজ করে থাকি? অ্যাকিউট পালমোনারি ইডেমা, তারপর অ্যাকিউট রেনাল ফেলোর, আর ইডেমা ডিউ টু লেফট ভেন্ট্রিকুলার ফেলোর, কনজেস্টিভ কার্ডিয়াক ফেলোর আর নেফ্রোটিক সিনড্রোম। তারপর এটা হচ্ছে ইডেমা জনিত কারণ। আর 4 নাম্বার হচ্ছে মডারেট হাইপারটেনশন, আর 5 নাম্বার হচ্ছে গিয়ে হাইপার ক্যালেমিয়া, 6 নাম্বার হচ্ছে হাইপার ক্যালসেমিয়া, আর 7 নাম্বার হচ্ছে অ্যানুয়াল ওভারডোজ। হ্যাঁ, এখন কি কি টক্সিসিটি হতে পারে, টক্সিসিটি বা অ্যাডভার্স ইফেক্ট কি কি হতে পারে? একটা হচ্ছে হাইপোক্যালেমিক মেটাবলিক অ্যালকোলিসিস, হাইপোক্যালেমিক মেটাবলিক অ্যালকোলিসিস। তারপর 2 নাম্বার হচ্ছে অটোটক্সিসিটি হতে পারে। তারপর হাইপার ইউরেসেমিয়া হতে পারে, হাইপোম্যাগনেসিমিয়া হতে পারে, এন্ড অ্যালার্জিক and other reaction হতে পারে, অ্যালার্জিক and other reaction। তাহলে কি কি হতে পারে টক্সিসিটি? একটা হচ্ছে হাইপোক্যালেমিক মেটাবলিক অ্যালকোলিসিস, 2 নাম্বার হচ্ছে অটোটক্সিসিটি, 4 নাম্বার হচ্ছে 3 নাম্বার হচ্ছে হাইপার ইউরেসেমিয়া, হাইপোম্যাগনেসিমিয়া and অ্যালার্জিক and other reaction। এটা হচ্ছে টক্সিসিটি হতে পারে। আর কন্ট্রাইন্ডিকেশন কোথায় কোথায় আমরা দিব না? কন্ট্রাইন্ডিকেশন যেখানে সিভিয়ার ভলিউম এন্ড সোডিয়াম ডিপ্লেশন, সেখানে আমরা দিব না। আর যেহেতু এটা হাইপার ইউরেসেমিয়া করে, সেই জন্য আমরা গাউটে দিব না, গাউটে, ঠিক আছে।
আর তারপরে হেপাটিক সিরোসিস এবং প্রেগন্যান্সিতে আমরা দিব না, হেপাটিক সিরোসিস এন্ড প্রেগন্যান্সিতে দিব না। তাহলে কন্ট্রাইন্ডিকেশন কোথায় কোথায়? একটা হচ্ছে সিভিয়ার ভলিউম এন্ড সোডিয়াম ডিপ্লেশন, গাউট, 2 নম্বর হচ্ছে গাউট, 3 নম্বর হচ্ছে প্রেগন্যান্সি, আর হচ্ছে 4 নম্বর হচ্ছে গিয়ে হেপাটিক সিরোসিস। হেপাটিক সিরোসিসে আমরা ফুরসেমাইড লুপ ডায়াবেটিস আমরা দিব না। এছাড়াও এটা কোথায় কোথায় দিব না? হাইপোক্যালেমিয়া, যেহেতু এটা পটাশিয়াম লস করে, তারপর ক্যালসিয়াম লস করে, হাইপোক্যালসিয়ামিয়া, হাইপোম্যাগনেসিয়ামিয়া, হাইপারইউরেসিমিয়া, এগুলোতে আমরা দিব না। ঠিক আছে, এখন আমরা আসি লুপ ডায়াবেটিক্স এর পর। তাহলে লুপ ডায়াবেটিক্স মোটামুটি হয়ে গেল। এখন লুপ ডায়াবেটিক্স এর পর আমরা আসি থায়াজাইড গ্রুপ অফ ডায়াবেটিক্স। থায়াজাইড গ্রুপ অফ ডায়াবেটিক্স বা মডারেট সিলিং ডায়াবেটিক্স। মডারেট সিলিং ডায়াবেটিক্স আমরা বলছি যে এটা কোথায় কাজ করে? ডিস্টাল কনভলিউটেড টিউবুলে। এখানে থায়াজাইড গ্রুপ অফ ডায়াবেটিসকে আমরা মোটামুটি একটা হচ্ছে ডায়াবেটিক গ্রুপ আর একটা হচ্ছে নন ডায়াবেটিক থায়াজাইড গ্রুপে। থায়াজাইড ডায়াবেটিকের শর্ট অ্যাক্টিং থায়াজাইড, একটা হচ্ছে এটার মধ্যে আছে হাইড্রোক্লোরোথায়াজাইড, ক্লোরথায়াজাইড এন্ড সাইক্লোপেন থায়াজাইড। হাইড্রোক্লোরথায়াজাইড, ক্লোরথায়াজাইড এন্ড সাইক্লোপেন থায়াজাইড। আর লং অ্যাক্টিং এর মধ্যে আছে বেন্ড্রোফ্লুয়াজাইড এন্ড ক্লোরথ্যালিডন, বেন্ড্রোফ্লুয়াজাইড এন্ড ক্লোরথ্যালিডন। আর নন ডায়াবেটিক থায়াজাইড কারা কারা আছে? নন ডায়াবেটিক থায়াজাইড হচ্ছে ডায়াজক্সাইড এন্ড ইনডিপামাইড, হাইড্রোক্লোরথায়াজাইড, ডায়াজক্সাইড, ইনডিপামাইড এন্ড হাইড্রোক্লোরথায়াজাইড। তোমাদের যেটা মেইনলি জিজ্ঞাসা করা হয় থায়াজাইড গ্রুপে সব থেকে বেশি ইউজ কোনটা হয় থায়াজাইড গ্রুপে, এদের মধ্যে হচ্ছে ইনডিপামাইড। বর্তমানে ইনডিপামাইড আমরা থায়াজাইড গ্রুপের মধ্যে সব থেকে বেশি ব্যবহার করতেছি, ইনডিপামাইড। তাহলে আমরা থায়াজাইড গ্রুপকে ভাগ করলাম, একটা শর্ট অ্যাক্টিং, একটা হচ্ছে লং অ্যাক্টিং, আর একটা হচ্ছে নন ডায়াবেটিক। নন ডায়াবেটিক মানে ডায়াবেটিক হিসাবে বেশি ইউজ করি না, অন্য গ্রুপ অন্য কাজে বেশি ব্যবহার করি। শর্ট অ্যাক্টিং এর মধ্যে হচ্ছে হাইড্রোক্লোরথায়াজাইড, তারপর হচ্ছে ক্লোরথায়াজাইড এন্ড সাইক্লোপেন থায়াজাইড। আর লং অ্যাক্টিং এর মধ্যে হচ্ছে বেন্ড্রোফ্লুয়াজাইড এন্ড হচ্ছে ক্লোরথ্যালিডন। আর নন ডায়াবেটিক থায়াজাইড এর মধ্যে হচ্ছে ডায়াজক্সাইড, ইনডিপামাইড, হাইড্রোক্লোরথায়াজাইড। ঠিক আছে, এখন মেকানিজম অফ অ্যাকশন কি? আমরা প্রথমে বললাম এটা প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলের উপর কাজ করে। কাজ করার পরে এটা কি এখানে এটার মেইন কাজ হচ্ছে এরা সোডিয়াম ক্লোরাইড কোসিম্পোর্টার সোডিয়াম ক্লোরাইড সিম্পোর্টারটাকে ইনহিবিট করে। ইট ইনহিবিট সোডিয়াম ক্লোরাইড সিম্পোর্টার। আমরা ফুসিমেটে বলছি সোডিয়াম পটাশিয়াম 2 ক্লোরাইড সিম্পোর্টার, আর এখানে আমরা বলতেছি সোডিয়াম ক্লোরাইড, শুধু সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম না, কিন্তু সোডিয়াম ক্লোরাইড সিম্পোর্টার ইনহিবিট করে। ইনহিবিট করার কারণে এখানে যে রিঅ্যাবজর্ব সোডিয়ামটা সেটা হচ্ছে গিয়ে এক্সক্রিশনটাকে ইনহিবিট করে। ইট ইনহিবিট এক্সক্রিশন অফ হচ্ছে গিয়ে ইট কজেস এক্সক্রিশন অফ সোডিয়াম, মানে সোডিয়ামের এক্সক্রিশনটাকে বাড়ায় দেয়। আলটিমেটলি সোডিয়াম এক্সক্রিশন হলে এটা কি করে? ওয়াটারটাকেও এর সাথে সাথে নিয়ে যায়, এভাবে কাজ করে। এখন এর দুটো কাজ আছে ফার্মাকোলজিক্যালি, এর অ্যাকশন দুটো, একটা রেনাল অ্যাকশন, একটা হচ্ছে নন রেনাল অ্যাকশন। ফার্মাকোলজিক্যালি দুটো অ্যাকশন, একটা রেনাল অ্যাকশন আর একটা হচ্ছে নন রেনাল অ্যাকশন। রেনাল অ্যাকশনের মধ্যে হচ্ছে কি করে? ডিক্রিজ সোডিয়াম অ্যাবজর্পশন ফ্রম ডিস্টাল নেফ্রন, সোডিয়াম অ্যাবজর্পশনটাকে কমায় দেয়। তারপর ইনক্রিজ পটাশিয়াম এক্সক্রিয়েশন ফ্রম কালেক্টিং টিউবুল, পটাশিয়াম এক্সক্রিয়েশনকে বাড়ায় দেয়। ডিক্রিজ ক্যালসিয়াম এক্সক্রিয়েশন, ডিক্রিজ ইউরিক অ্যাসিড এক্সক্রিয়েশন। আর নন রেনাল অ্যাকশনের মধ্যে দুটো কাজ করে, একটা হচ্ছে ভেসোডাইলেশন আর একটা হচ্ছে হাইপারগ্লাইসেমিয়া। ভেসোডাইলেশন করে আর একটা হচ্ছে হাইপারগ্লাইসেমিয়া করে। এখানে একটা প্রশ্ন জিজ্ঞাসা করে থায়াজাইড কিভাবে হাইপারগ্লাইসেমিয়া করে। হাইপারগ্লাইসেমিয়া করে হচ্ছে গিয়ে তোমার ভেসোডাইলেশন হচ্ছে পটাশিয়াম কিভাবে করে? ভেসোডাইলেশন হচ্ছে পটাশিয়াম চ্যানেলটাকে ওপেন করে দেওয়ার মাধ্যমে ভেসোডাইলেশন হয়। আর হাইপারগ্লাইসেমিয়াটা করে মেইনলি হচ্ছে ইনসুলিন সিক্রেশনটাকে কমায় দেয় আর হচ্ছে গিয়ে গ্লাইকোজেনোলাইসিসকে বাড়ায় দেয় আর গ্লুকোনিওজেনেসিসকে কমায় দেয়, গ্লুকোনিওজেনেসিসটাকে কমায় দেয়, এভাবে হাইপারগ্লাইসেমিয়া করে। তাহলে রেনাল অ্যাকশন কি কি বললাম? একটা হচ্ছে সোডিয়াম অ্যাবজর্পশনটাকে কমায় দেয়, পটাশিয়াম এক্সক্রিয়েশনকে বাড়ায় দেয়, ক্যালসিয়াম এক্সক্রিয়েশনকে কমায় দেয়, ইউরিক অ্যাসিড এক্সক্রিয়েশনকে কমায় দেয়। ঠিক আছে, এখন ইন্ডিকেশন আমরা কোথায় কোথায় থায়াজাইড আমরা ইউজ করি? একটা হচ্ছে মাইল্ড কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর, প্রথমে যদি বলি তাহলে মাইল্ড কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর। 2 নম্বর হচ্ছে মাইল্ড টু মডারেট হাইপারটেনশন, 3 নম্বর হচ্ছে নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিডাস। আর 4 নম্বর হচ্ছে নেফ্রোলিথিয়াসিস ডিউ টু
ইডিওপ্যাথিক হাইপারক্যালসিউরিয়া, 5 নাম্বার লিভার সিরোসিস এন্ড 6 নাম্বার নেফ্রোটিক সিনড্রোম। এগুলোতে আমরা হচ্ছে গিয়ে থায়াজাইড গ্রুপ অফ ডায়াবেটিক্সটা ইউজ করে থাকি। তাহলে কোথায় কোথায় বললাম, একটা হচ্ছে মাইল্ড কনজেস্টিভ কার্ডিয়াক ফ্লো, হাইপারটেনশন, মাইল্ড টু মডারেট হাইপারটেনশন, আমরা কিন্তু সিভিয়ার হাইপারটেনশন বলছি না, মাইল্ড টু মডারেট হাইপারটেনশন। 3 নাম্বার হচ্ছে নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাস, 4 নাম্বার হচ্ছে নেফ্রোডিথিয়াসিস ডিউ টু ইডিওপ্যাথিক হাইপারক্যালসিউরিয়া, 5 নাম্বার হচ্ছে লিভার সিরোসিস, আর 6 নাম্বার হচ্ছে নেফ্রোটিক সিনড্রোম। এখন আমরা আসি যে হাইপারটেনশন, আমরা থায়াজাইড গ্রুপ অফ ডায়াবেটিক্সটা মেইনলি হাইপারটেনশনে ইউজ করা হয়, সেটা হচ্ছে ইন্ডিপেমাইড ইউজ করে। তোমাদেরকে আবারও বারবার করে বলতেছি, ইন্ডিপেমাইড হচ্ছে গিয়ে থায়াজাইড গ্রুপের অফ ডায়াবেটিক্সের মধ্যে সবথেকে এখন বহু প্রচলিত হাইপারটেনসিভ ড্রাগ হিসেবে। তোমরা দেখবে যে যখন হাইপারটেনসিভ ড্রাগ করবে তখন ওখানে তোমরা একটা বলবা ডায়াবেটিক্স। অনেকগুলো ক্লাসিফিকেশন আছে হাইপারটেনসিভ ড্রাগ, তার মধ্যে ডায়াবেটিক্স আছে, বিটা ব্লকার আছে, আলফা ব্লকার আছে, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার আছে, এসি ইনহিবিটর আছে, এসি অ্যাঞ্জিওটেনসিন, তারপরে অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকার আছে, এগুলো আছে। তার ডায়াবেটিক্স এর মধ্যে কোন ডায়াবেটিক্স তোমরা সবই বলতে থাকো, ফ্রুসেমাইড, টর্সেমাইড, এগুলো আসলে ফ্রুসেমাইড এগুলো আমরা যখন খুব না হলে আমরা ইউজ করি না, কিন্তু সব থেকে বেশি যেটা ইউজ করা হয় হাইপারটেনশনে, মাইল্ড টু মডারেট হাইপারটেনশনে, সেটা হচ্ছে ইন্ডিপেমাইড। এখানে অনেক সময় জিজ্ঞাসা করে যে ইন্ডিপেমাইড বা থায়াজাইড কিভাবে হাইপারটেনশন কমে। আমরা আগেই বললাম যে থায়াজাইড কিভাবে, থায়াজাইড বা যে কোনো হাইপার ডায়াবেটিক্স কি করে, ইউরিন ভলিউমটাকে বাড়ায় দিচ্ছে। যদি ইউরিন ভলিউম বাড়ায় দেয় তাহলে কি হয়, ডিক্রিজ প্লাজমা ভলিউম, ডিক্রিজ প্লাজমা ভলিউম হলে কি হবে, কার্ডিয়াক আউটপুট কমে যাবে, এই কারণে হাইপোভলিউমিক হাইপোটেনশন হবে। আর লেটার ফেজে কি করে, পটাশিয়াম হাইপোটেনশন ইজ ডিউ, এখানে প্যাসিভ ভেসোডাইলেশন হয় বাই ওপেনিং অফ দ্য পটাশিয়াম চ্যানেল ইন ব্লাড ভেসেল। ব্লাড ভেসেলের যে পটাশিয়াম চ্যানেল আছে সেটাকে ওপেনিং করে দিয়ে ভেসোডাইলেশন হয়। ভেসোডাইলেশন হলে কি হবে, তোমরা তো জানো যে ভেসোডাইলেশন হলে পেরিফেরাল রেজিস্ট্যান্স কমে যাবে, পেরিফেরাল রেজিস্ট্যান্স কমে গেলে ব্লাড প্রেশার কমে। এভাবে তোমার থায়াজাইড গ্রুপ অফ থায়াজাইড বা ইন্ডিপেমাইড কি করে তোমার হাইপারটেনশনটাকে কমায়। আর কন্ট্রাইন্ডিকেশন টক্সিসিটি কি, টক্সিসিটি হচ্ছে হাইপোক্যালেমিক মেটাবলিক অ্যালকোলিসিস, তারপর হাইপারইউরেসিমিয়া, 3 নাম্বার হচ্ছে ইম্পেয়ার্ড কার্বোহাইড্রেট টলারেন্স, 4 নাম্বার হচ্ছে হাইপারলিপিডিমিয়া, হাইপোন্যাট্রেমিয়া, 5 নাম্বার হচ্ছে অ্যালার্জিক রিঅ্যাকশন আর আদার টক্সিসিটি যেমন উইকনেস, ফ্যাটিগেবিলিটি, তারপর প্যারাস্থেসিয়া, এগুলো। তাহলে টক্সিসিটি কি কি হতে পারে, একটা হচ্ছে হাইপোক্যালেমিক মেটাবলিক অ্যালকালিসিস, 2 নাম্বার হচ্ছে হাইপার ইউরেসিমিয়া, 3 নাম্বার হচ্ছে ইম্পেয়ার্ড কার্বোহাইড্রেট টলারেন্স, তারপরে 4 নাম্বার হচ্ছে হাইপার লিপিডিমিয়া, হাইপোন্যাট্রেমিয়া, অ্যালার্জিক রিঅ্যাকশন এন্ড আদার টক্সিসিটি যেমন উইকনেস, ফ্যাটিগেবিলিটি এন্ড প্যারাস্থেসিয়া। কন্ট্রাইন্ডিকেশন কি কি, আমরা দেখো যে টক্সিসিটি আমরা বললাম হাইপার ইউরেসিমিয়া করে, তারপর হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে ইম্পেয়ার্ড কার্বোহাইড্রেট টলারেন্স। তাহলে ইম্পেয়ার্ড কার্বোহাইড্রেট টলারেন্স তাহলে আমরা কন্ট্রাইন্ডিকেশন যেখানে ডায়াবেটিস আছে সেখানে আমরা দিতে পারবো না, তারপর হাইপারইউরেসিমিয়া মানে গাউট আছে সেখানে আমরা দিতে পারবো না, এবং রেনাল ফেলিওরে আমরা কন্ট্রাইন্ডিকেশন হিসেবে আমরা থায়াজাইড দিতে পারবো না। তাহলে থায়াজাইডের কন্ট্রাইন্ডিকেশন কি, মেইনটা তোমাদেরকে মনে রাখতে হবে, ডায়াবেটিস মেলাইটাস এবং হচ্ছে গাউট এবং হচ্ছে রেনাল ফেলিওর, এই তিনটা মনে রাখলেই হবে, ঠিক আছে। এখন আমরা থায়াজাইড গ্রুপ অফ ডায়াবেটিক্স তাহলে আমরা বললাম, থায়াজাইড গ্রুপের মধ্যে আমরা বললাম শর্ট অ্যাক্টিং, লং অ্যাক্টিং আর হচ্ছে নন ডায়াবেটিক্স থায়াজাইড, ঠিক আছে। থায়াজাইডের আমরা মেকানিজম অফ অ্যাকশন বললাম, ইন্ডিকেশন বললাম, এন্ড টক্সিসিটি এন্ড হচ্ছে অ্যাডভার্স ইফেক্ট, এই কন্ট্রাইন্ডিকেশন। এখন আমরা আসি যে পটাশিয়াম স্পেয়ারিং ডায়াবেটিক্স। পটাশিয়াম স্পেয়ারিং ডায়াবেটিক্স আরেকটা নাম কি বলছিলাম আমরা, লো এপিকিসিয়াস ডায়াবেটিক্স। লো এপিকিসিয়াস ডায়াবেটিক্স এর মধ্যে দুইটা আছে, একটা হচ্ছে গিয়ে অসমোটিক ডায়াবেটিক্স এন্ড পটাশিয়াম স্পেয়ারিং ডায়াবেটিক্স। এন্ড পটাশিয়াম স্পেয়ারিং ডায়াবেটিক্স এর মধ্যে হচ্ছে আমরা বলি এটাকে বলে পটাশিয়াম, যদি ক্লাসিফিকেশন করি তাহলে দুই ভাবে ক্লাসিফিকেশন করা যায়, একটা হচ্ছে অ্যালডোস্টেরন অ্যান্টাগনিস্ট, এর মধ্যে আছে স্পাইরোনোলেকটন আর ইপিলেরোনন, আর ইনহিবিটরস অফ রেনাল এপিথেলিয়াল সোডিয়াম চ্যানেল, এর মধ্যে আছে অ্যামিলোয়েড ট্রাইমট্রিন। তোমরা এত কঠিন ভাবে না বললেও তোমাদেরকে জানতে হবে যে পটাশিয়াম স্পেয়ারিং কারা কারা আছে, স্পাইরোনোলেকটন, তারপর হচ্ছে গিয়ে অ্যামিলোয়েড এন্ড ট্রাইমেট্রিন। হ্যাঁ, স্পাইরোনোলেকটন এটা আরেকটা নাম হচ্ছে অ্যালডোস্টেরন অ্যান্টাগনিস্ট, অ্যালডোস্টেরন অ্যান্টাগনিস্ট। তোমরা এখন মেকানিজম অফ অ্যাকশন কি, এরা কোথায় কাজ করে, কালেক্টিং ডাক্টে
কালেক্টিং ডাক্টে কাজ করে, সাইট অফ অ্যাকশন সাইট 4 এ যেটা কাজ করে, তাহলে এরা কাজ করে হচ্ছে কালেক্টিং ডাক্টে। অ্যালডোস্টেরন এদের আরেকটা, একে বললামই যে আমরা এটা হচ্ছে অ্যালডোস্টেরন অ্যান্টাগনিস্ট। তোমরা জানো যে অ্যালডোস্টেরন কি কাজ করে? অ্যালডোস্টেরনের কাজ হচ্ছে সোডিয়াম রিঅ্যাবজর্পশন করা ইন এক্সচেঞ্জ ফর পটাশিয়াম সিক্রেশন। পটাশিয়াম সিক্রেশন করবে এন্ড সোডিয়াম রিঅ্যাবজর্পশন করবে। এটা হচ্ছে সোডিয়াম, আমি সোডিয়ামটাকে রিঅ্যাবজর্ব করব, এর বিনিময়ে কি করব? পটাশিয়াম সিক্রেট করব। এটা হচ্ছে অ্যালডোস্টেরনের কাজ। কিন্তু কি করে যে স্পাইনোলেকটন কি করতেছে? অ্যালডোস্টেরনটাকে অ্যান্টাগনিস্ট করতেছে। তাহলে ইট ইনহিবিট অ্যালডোস্টেরন অ্যাকশন ইন দ্য লেট ডিস্টাল টিউবুল এন্ড কালেক্টিং সিস্টেম। As a result, aldosterone does not work. So sodium reabsorption not occur and sodium excretion and এর ফলে সোডিয়াম এক্সক্রিশন হচ্ছে এবং এর সাথে সাথে কি হচ্ছে? পটাশিয়াম সিক্রেশনটা হচ্ছে না। পটাশিয়াম এ কি করতো? সোডিয়াম রিঅ্যাবজর্পশন করতো আর কি হতো? পটাশিয়াম সিক্রেশন করতো। কিন্তু সোডিয়ামটাকে রিঅ্যাবজর্পশন হতে দিচ্ছে না, কিন্তু পটাশিয়াম সিক্রেশন হতে দিচ্ছে না। তাহলে পটাশিয়ামটা কি হচ্ছে? জমা হয়ে যাচ্ছে। তাহলে সোডিয়াম এক্সক্রিশন হচ্ছে কি, আর পটাশিয়ামটাকে কি হচ্ছে? কি স্পেয়ার করতেছে, পটাশিয়াম জমা হচ্ছে। তাহলে এভাবে সে ডায়ালিসিস করে। আর সোডিয়াম যখন এক্সক্রিশন হয় তার সাথে সাথে কি হয়? ওয়াটার এন্ড সল্টও চলে যায়। তাহলে এটা হচ্ছে গিয়ে পটাশিয়াম, এইভাবেই পটাশিয়ামটাকে সে ধরে রাখতেছে। ইন্ডিকেশন কোথায় কোথায় আমরা দিয়ে থাকি? এক নম্বর হচ্ছে ইন্ডিকেশন হচ্ছে প্রাইমারি অ্যালডোস্টেরনিজম। প্রাইমারি অ্যালডোস্টেরনিজম কোথায়? প্রাইমারি অ্যালডোস্টেরনিজম কাকে, কোন ডিজিজে হয়? সেটা হচ্ছে কনস সিনড্রোম। আর সেকেন্ডারি অ্যালডোস্টেরনিজম ডিউ টু কার্ডিয়াক ফেলিওর, নেফ্রোটিক সিনড্রোম আর লিভার সিরোসিস। এইখানে আমরা দিয়ে থাকি হচ্ছে গিয়ে স্পাইরোনোলেকটন। তাহলে আমরা যদি বলা হয় ইন্ডিকেশন কোথায় দেওয়া হয়, একটা হচ্ছে প্রাইমারি অ্যালডোস্টেরনিজম, 2 নম্বর হচ্ছে সেকেন্ডারি অ্যালডোস্টেরনিজম। প্রাইমারি অ্যালডোস্টেরনিজম কোথায় হয়? কনস সিনড্রোমে। সেকেন্ডারি অ্যালডোস্টেরনিজম কোথায় হয়? সেটা হচ্ছে গিয়ে লিভার সিরোসিস, নেফ্রোটিক সিনড্রোম আর কার্ডিয়াক ফেলিওর। আর 3 নম্বর হচ্ছে গিভেন উইথ পটাশিয়াম লজিং ডায়ারেটিক্স ইন ম্যানেজমেন্ট অফ হাইপারটেনশন। আমরা পটাশিয়াম, যেখানে পটাশিয়াম লস হয়ে যাচ্ছে সেখানে আমরা যদি পটাশিয়াম লস না হতে দিই তাহলে আমরা সেখানে কি করি? স্পাইনোলেকটন দিয়ে থাকি। এটা হচ্ছে গিয়ে স্পাইনোলেকটনের ইন্ডিকেশন। মানে টক্সিসিটি কি কি হতে পারে? টক্সিসিটি যেহেতু এটা পটাশিয়াম শরীরে স্পেয়ার করতেছে, তাহলে হচ্ছে হাইপারক্যালেমিয়া হতে পারে। আর তারপর হচ্ছে হাইপারক্লোরেমিক মেটাবলিক অ্যাসিডোসিস। এখানে হচ্ছে হাইপারক্লোরেমিক মেটাবলিক অ্যাসিডোসিস। আর 3 নম্বর হচ্ছে এন্ডোক্রাইন অ্যাবনর্মালিটিস, যেমন হচ্ছে গাইনোকোমেশিয়া ইন কেস অফ মেল, আর হচ্ছে ইম্পর্টেন্স হতে পারে, ইম্পর্টেন্সও হতে পারে। আর 4 নম্বর হচ্ছে অ্যাকুট রেনাল ফেলিওর হতে পারে। তাহলে আমরা কি কি টক্সিসিটি পেলাম? হাইপারক্যালেমিয়া, হাইপারক্লোরেমিক মেটাবলিক অ্যাসিডোসিস আর এন্ডোক্রাইন অ্যাবনর্মালিটিস, যেমন গাইনোকোমেশিয়া। এইটা খুব ইম্পর্টেন্ট যে ধরে তোমাদের স্পাইনোলেকটন দিলে যে এন্ডোক্রাইন অ্যাবনর্মালিটিস হয়। কি ধরনের এন্ডোক্রাইন অ্যাবনর্মালিটিস হয়? এটা হচ্ছে মেলের ক্ষেত্রে, ইন কেস অফ মেল গাইনোকোমেশিয়া ইম্পর্টেন্স হতে পারে, আর ফিমেলের ক্ষেত্রে অ্যামেনোরিয়া হতে পারে। আর হচ্ছে কি অ্যাকুট রেনাল ফেলিওর। ঠিক আছে, এটা হচ্ছে স্পাইনোলেকটন। এখন আমাদের ডায়াবেটিক্স সম্পর্কে আরেকটু জানতে হবে। সেটা হচ্ছে কি, আমরা অনেক সময় তোমাদেরকে প্রশ্ন জিজ্ঞাসা করে যে ফ্লুসিমাইড দিলে তোমার পটাশিয়াম লস হয়। তাহলে একটা দীর্ঘদিন ধরে একটা পেশেন্ট যদি ফ্লুসিমাইড খায় তাহলে তো তার পটাশিয়াম লস হবে, তাই না? সেক্ষেত্রে আমরা পটাশিয়াম কি করতে পারি বা কি অ্যাডভাইস দিতে পারি? তাহলে পটাশিয়াম, সেখানে আমরা ফ্লুসিমাইড দিলে আমরা অবশ্যই তাকে, পেশেন্টকে অ্যাডভাইস করব যে আপনি ফ্লুসিমাইড যখন আপনি ইনটেক করবেন তখন আপনি সাথে সাথে হয়তো প্রতিদিন একটা করে কলা বা হচ্ছে কি পটাশিয়াম কন্টেনিং ফুড, যেমন কচি ডাবের পানি, এগুলো খেতে পারেন। হ্যাঁ, আর তা না হলেও আমরা হচ্ছে কি, যদি সে যদি সচেতন না হয় তাহলে আমরা পটাশিয়াম কন্টেনিং সিরাপ পাওয়া যায়, সেটা আমরা তাকে দিতে পারি। এছাড়াও আমরা কি করি, কম্বাইনলি যদি তাও না হয় তাহলে আমরা কম্বাইনলি পটাশিয়ামের সাথে স্পাইনোলেকটন আমরা দিয়ে দিতে পারি। তাহলে একটা পটাশিয়াম ফ্লুসিমাইডের সাথে স্পাইনোলেকটন দিয়ে দিতে পারে। ফ্লুসিমাইড কি করবে? পটাশিয়াম লস করবে, আর হচ্ছে গিয়ে আর স্পাইনোলেকটন কি করবে? হচ্ছে গিয়ে তোমার পটাশিয়ামটাকে জমা রাখবে, তাহলে পটাশিয়ামটা লস হবে না। এভাবে তোমরা কম্বাইনলি আমরা ফ্লুসিমাইড আর স্পাইনোলেকটন আমরা ইউজ করে থাকি। ঠিক আছে, এগুলো হচ্ছে তোমার মোটামুটি হচ্ছে গিয়ে ডায়াবেটিক্স। এই ডায়াবেটিক্স সম্পর্কে আর তো এইগুলো, আর অন্যান্য যেগুলো আছে কার্বনিক এনহাইড্রেস ইনহিবিটর বা অসমোটিক ডায়াবেটিস, এগুলো তোমাদের অত বেশি লাগে না এবং এগুলো দরকার নেই। তোমাদেরকে মেইনলি যেটা জানতে হবে সেটা হচ্ছে ফ্লুসিমাইডের ইন্ডিকেশন, অ্যাডভার্স ইফেক্ট, কন্ট্রাইন্ডিকেশন আর মেকানিজম অফ অ্যাকশন।
এটা অবশ্যই জানতে হবে, এবং হাই সিলিং ডায়াবেটিস কেন বলা হয়। আবার মডারেট সিলিং ডায়াবেটিস এর মধ্যে থাইরয়েড গ্রুপের মধ্যে ইনডিপেমাইড কিভাবে হাইপারটেনশন কমায়, এবং হচ্ছে গিয়ে স্পাইনোলেকটন কি মেকানিজম অফ অ্যাকশন এটা জানতে হবে, এবং স্পাইনোলেকটনের ইন্ডিকেশন আর হচ্ছে গিয়ে তোমার এই স্পাইনোলেকটনের আমরা যে ফুসিমাইটের সাথে দিয়ে থাকি এটা দেওয়ার উপকারিতাটা কোথায়। তো এই হচ্ছে আজকে ডায়াবেটিক্স সম্পর্কে যা যা বলার মোটামুটি এখানে। ঠিক আছে, হ্যালো, ম্যাম। হ্যাঁ তাহলে ম্যাম আজকে এখানে থাকলো। জি ম্যাম, রবিবার আবার ম্যাম। হ্যাঁ রবিবারে দেখি নিব কিনা বলে দিব তোমাদেরকে, আমি আচ্ছা জানি। আচ্ছা ম্যাম, ধন্যবাদ ম্যাম। আচ্ছা।